আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাবেক কংগ্রেস ওম্যান যার নাম মার্জোরি টেলর গ্রিন, সে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার, বিশেষ করে ট্রাম্প প্রশাসন তাদের স্ট্র্যাটেজিক মিটিংগুলোতে ডিসকাশন করছে ইরানে পারমাণবিক হামলা করার। তিনি বলছেন, ইরানে পারমাণবিক হামলার বিষয়ে যে আলাপ হচ্ছে সেই বিষয়টা আমি জানি। এটা শুধু অনুমান নয়, এটা একটা ইনফরমেশন। তবে মার্গারি টেলর গ্রিনকে ২০২৫ সালে ব্যাপক অপমান করেছিল ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই কংগ্রেস ওমেনের বক্তব্য কতটুকু সত্য আর কতটুকু অনুমান নির্ভর, সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। তবে আজকের লাইভ আমরা শুরু করব ইরানের একটা বড় সুসংবাদ দিয়ে। ইরানের শেয়ার বাজার ইতিহাসের সকল রেকর্ড ভেঙে ব্যাপক উচ্চগতি দেখা যাচ্ছে। ইরানের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকা ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধ থাকায় এবং যুদ্ধ বন্ধ হতে পারে এই ধরনের একটা সম্ভাবনার কারণে ইরানের শেয়ার মার্কেটে বেশিরভাগ কোম্পানির শেয়ার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইরানের জন্য একটা দুঃসংবাদও রয়েছে। সেই দুঃসংবাদ, ইরানের মুদ্রাস্ফীতি সকল রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। প্রিয় দর্শক, ইরান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে এই ঘটনা ঘটছে এবং ইরান আজীবন আমেরিকার এই নৌ অবরোধ সহ্য করবে না। বরং আমেরিকার এই নৌ অবরোধ তুলে নেওয়ার জন্য ইরানের পক্ষ থেকে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরান বলেছে, আমরা কয়েক সপ্তাহ সময় দিতে রাজি আছে আমেরিকাকে, অনির্দিষ্টকাল নয়। আমেরিকা যদি অবিলম্বে এই নৌ অবরোধ তুলে না নেয়, তাহলে আমরা আগ্রাসী ভূমিকায় যাব। এবার আমরা ডিফেন্সে খেলবো না, এবার আমরা অফেন্সে নেব। যুদ্ধ এবার ছড়িয়ে যাবে পুরো মধ্যপ্রাচ্যে। এবং শুধু আকাশ হামলা নয়, এবার আমরা বিমান হামলার পাশাপাশি, মিসাইল হামলার পাশাপাশি আমরা স্থল বাহিনীর অ্যাকশন শুরু করব। ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে কঠিন একটি হামলা করা হয়েছে কুর্দিস্তান রিজিয়নের প্রধানমন্ত্রী মাসরুর বারজানির বেসরকারি কার্যালয়ে। গতকাল রাতে ইরানের হাদিদ 110 নামক ফাস্ট অ্যান্ড স্টিলথ ড্রোন, যেটা রাডারে ধরা যায় না, সেটা দফায় দফায় হামলা চালিয়েছে ইরাকি কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর বেসরকারি কার্যালয়ে। ইরাকের কুর্দিস্তানে অনবরত ইরানি হামলা চলছে। ইরান তার শাহেদ 136 ড্রোনের মাধ্যমেও কুর্দিস্তানে হামলা চালিয়েছে। ইরানের ইরাকের কুর্দিস্তান থেকে ইরানের বিরুদ্ধে স্থল হামলার একটা সম্ভাবনা ছিল, যদিও সেই সম্ভাবনাকে অঙ্কুরেই বিনাশ করে দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। কুর্দিশ বাহিনীর মুভমেন্টকে ট্রেস করতে পেরেছিল প্রথম তুরস্কের গোয়েন্দা সংস্থা। সাথে সাথেই তুরস্ক সেই গোয়েন্দা তথ্য তুলে দিয়েছিল ইরানের গোয়েন্দাদের হাতে এবং ইরান পাল্টা অ্যাকশন নিয়েছিল। ইরানের অ্যাকশন এখনো অব্যাহত আছে। কুর্দিস্তান রিজিয়ন থেকে কোনো ধরনের স্থল অভিযানের সুযোগ দেবে না ইরান। ইরান শুধু ড্রোন হামলাই করছে না, ইরান তার স্পেশাল কমান্ডো বাহিনী পাঠিয়ে প্রায় 12 বার মিলিটারি অপারেশন চালিয়েছে কুর্দিশ স্থানের ভিতরে। এবং ইরান হুঁশিয়ারি দিয়েছে, যদি কয়েক সপ্তাহের মধ্যে আমেরিকা একটা শান্তি চুক্তি না করে, তাহলে ইরান তার সীমান্তের বাইরে তার সেনাবাহিনী পাঠাবে। ইরান আর সীমান্তের ভেতরে থাকবে না। এই হুমকি ধামকির মধ্যে এগিয়ে চলছে মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা। আজকে আমেরিকার সাথে ইরানের শান্তি চুক্তি বা ৬০ দিনের চুক্তি শেষ হয়ে গেছে। একটা নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে, ইরানকে সাদা পতাকা তুলে বলতে হবে, আমরা আত্মসমর্পণ করেছি, আমরা আত্মসমর্পণ করলাম। আর ইরান বলছে, আমরা শুধু সামরিক ক্ষেত্রে নয়, আমরা সামরিক ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে, মনস্তাত্ত্বিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে জয়লাভ করেছে। কিসের পরাজয়? অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নতুন করে টার্গেট করেছে ওমানকে। ওমানে বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছে। কেন হুঁশিয়ারি দিয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের লাইভে। জানাবো গাজা নিয়ে ট্রাম্পের দূত এবং জামাতা জারেড কুশনারের সর্বশেষ কূটনৈতিক হালচাল। আজকে একটা বড় সুসংবাদ আছে সুদান থেকে। সুদানে একসাথে লড়াই করছে তুরস্ক, ইরান এবং পাকিস্তানের অস্ত্র আমিরাতের বিরুদ্ধে।
প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তুর্কিপিডিয়ার আজকের লাইভে। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়া লাইভ। 17ই আগস্ট সবশেষ সংবাদে সবাইকে স্বাগত। আমাদের লাইভে যুক্ত হয়েছে তাসিন পাশা এবং গাজীপুর থেকে, মিশর থেকে যুক্ত হয়েছে আসাদ মানসুর। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। সুদূর চট্টগ্রাম থেকে সিরাজউদ্দৌলা রোড থেকে আবু তাহের প্রতিদিন আমার লাইভ দেখেন, অনেক ধন্যবাদ। কক্সবাজার, কুমিল্লা, বরাক ভ্যালি থেকে গুলজার হুসাইন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কুড়িগ্রাম থেকে জাহিদ হাসান। প্রিয় দর্শক, আমরা যেটি বলছিলাম যে সুদান সম্পর্কে একটা ভালো সুসংবাদ দেব। সুদানে আরব আমিরাতের মদতপুষ্ট আরএসএফ বাহিনীর বিরুদ্ধে এবার 3 দেশ একসাথে লড়ছে। সুদানের পাশে দাঁড়িয়েছে ইরান, পাকিস্তান এবং তুরস্ক। তুরস্কের আকিঞ্জি ড্রোনগুলো একের পর অ্যাকশন চালাচ্ছে। আরব আমিরাতের পাঠানো চাইনিজ CH-95 ড্রোনকে স্বীকার করেছে তুরস্কের আকিঞ্জি। প্রথমবার নয়, এক সপ্তাহে দ্বিতীয়বার আমিরাতি ড্রোন খেয়ে দিয়েছে তুর্কের আকিঞ্জি ড্রোন। চলুন আমরা দেখে আসি ড্রোন শিকারের সেই দৃশ্যটি। এক অকল্পনীয় আকাশযুদ্ধ, এক ড্রোন শিকার করছে আরেক ড্রোনকে। যেই ড্রোনটিকে অ্যাটাক করা হচ্ছে এটা দেখতে অনেকটা বাইরাক্তার TB2-র মতো, কিন্তু এটা একটা চাইনিজ ড্রোন CH-95। এই ড্রোনটিকে লক করে অ্যাটাক করেছে তুরস্কের আকিঞ্জি, মুহূর্তের মধ্যেই উড়িয়ে দিয়েছে। এবং সুদানের রাজধানী খার্তুমে সর্বশেষ একটি মিলিটারি প্যারেডে সুদানের সেনাবাহিনীকে দেখা গিয়েছে ইরানের পাঠানো, পাকিস্তানের পাঠানো বিভিন্ন সামরিক যানে বিভিন্ন অস্ত্রকে নিয়ে প্রদর্শন করতে। তীব্র লড়াই চলছে সুদানে। সুদানে ইরান, পাকিস্তান এবং তুরস্কের এই সহায়তা হয়তো অচিরেই আরব আমিরাতের শক্তি খর্ব করতে পারে। প্রিয় দর্শক, আবার ফিরে আসছি ইরানের সংবাদে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাশাপাশি এবার ওমানকে হুঁশিয়ারি দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে, ওমান যদি আমাদের কথার বাইরে যায় তাহলে ওমানেও আমরা বোমা হামলা করব। কি করেছে ওমান? এই ওমানই প্রথম দফায় যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনার মূল মধ্যস্থতাকারী ছিল ওমানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা হয়েছিল ওমানের রাজধানী মাস্কাটে, আলোচনা হয়েছিল সুইজারল্যান্ডে। ওমান মধ্যস্থতাকারীর দেশ থেকে কেন ট্রাম্পের টার্গেটে পরিণত হচ্ছে? কারণ ইরান এবং ওমান হরমুজ প্রণালীর দুই তীরের দুই ভাই, তারা আলোচনা করে সম্মত হয়েছে হরমুজ প্রণালী থেকে এই দুই দেশ শুধু টোল আদায় করবে এবং এখানে কোনো বিদেশি শক্তিকে জায়গা দেওয়া হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ঘোষণা করেছিল হরমুজকে আমেরিকার ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। ইরান বলছে, তামাশা করার জায়গা পাও না বেটা, আমাদের বাড়ির সামনে আমাদের ভূখণ্ড হরমুজ তোমার ভূখণ্ড হবে? এইসব তামাশা দেখার টাইম ইরানিদের নেই। এবং হরমুজে যদি ট্রাম্প কোনো রকম উল্টাপাল্টা করতে আসে, ট্রাম্পের ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেওয়া হবে। একদম এই ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ইরানের নতুন সেনাপ্রধান হাতামি। ইরানের নতুন সেনাপ্রধান হাতামি শুধু ট্রাম্পের পা ভাঙার হুঁশিয়ারি দেননি, তিনি বলেছেন, যদি বিদেশি শক্তি আবারও হরমুজের দিকে আসার চেষ্টা করে, আমরা ঘোষণা দিচ্ছি একজন আমেরিকান সৈন্যের জন্য আমরা $30,000 দেব। কেউ যদি একজন আমেরিকান সৈন্যকে ওপারে পাঠাতে পারে, সে নগদ $30,000 পাবে। ইরান যে একটা অ্যাগ্রেসিভ মোডে যাচ্ছে সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে ইরানের নবনিযুক্ত সেনাপ্রধানের বক্তব্যে। এবং ইরান বলছে, আমরা আমরা পরিপূর্ণরূপে আত্মরক্ষার যুদ্ধ থেকে এবার আক্রমণের যুদ্ধে যেতে চাই। আমরা চিরকাল এই নাটক দেখব না। প্রিয় দর্শক, অন্যদিকে গাজা নিয়ে একটা গুরুত্বপূর্ণ সফরে মধ্যপ্রাচ্যে সফর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জারেড কুশনার। জারেড কুশনার আজকে টানা 4 ঘন্টা মিটিং করেছে নেতানিয়াহুর সাথে। নেতানিয়াহুর সাথে মিটিং এর আগে মিশরের আল আমিন শহরে বৈঠক হয়েছে তুরস্কের, কাতারের এবং মিশরের কর্মকর্তাদের সাথে। সেখানে উপস্থিত ছিল স্বয়ং হামাসের প্রধান খালিল আল হাইয়া। এবং সেখানে মুসলিম বিশ্ব জারেড কুশনারকে
কনভিন্স করেছে যে হামাস পরিপূর্ণরূপে অস্ত্র ত্যাগ করবে একটা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে এবং গাজাকে একটা ডিমিলিটারাইজ এলাকা হিসেবে ঘোষণা করতে হামাসের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি নেতানিয়াহুকে চাপ দেন যেন গাজার শান্তি আলোচনায় নেতানিয়াহু ফিরে আসে এবং সুস্পষ্ট টাইম টেবিল ঘোষণা করে কবে গাজা থেকে সৈন্য প্রত্যাহার করবে। এই বিষয় নিয়ে টানা 4 ঘন্টা বৈঠক হয়েছে তেল আবিবে, কিন্তু নেতানিয়াহু নাছোড় বান্দা, বিচার মানি তালগাছ আমার। নেতানিয়াহু বলছে হামাসকে সবার আগে অস্ত্র ত্যাগ করতে হবে, তারপর চিন্তা করব আমি কি করব। এবং আগামী অক্টোবরে নির্বাচন, এই নির্বাচনের আগে আমি কোনো রকম শান্তি চুক্তিতে যেতে চাই না, কারণ তাহলে আমার নির্বাচন হারার সম্ভাবনা রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে হুঁশিয়ার করে দিয়েছে যে গাজায় কোনো ধরনের হামলা করা যাবে না, যেহেতু হামাস রাজি হয়েছে তারা অস্ত্র ছেড়ে দিবে, সুতরাং গাজায় হামলা করার আর কোনো বাহানা নেই। Communication with the Iranians. And interestingly, President Trump confirmed to Fox News that there is a back channel with the IRGC. These are the hardline officials inside of Iran. এদিকে ইরানের সাথে ব্যাক চ্যানেলে একটা আলোচনা চলছে বলে দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প। আইআরজিসি বলেছে ইরানের সাথে ট্রাম্পের সাথে আইআরজিসির কোনো আলোচনা হয়নি, এটা 100% অসত্য তথ্য। আবার গাজায় হামলা না করার ব্যাপারে কি In place বলছে as we speak in সাংবাদিক Jerusalem শুনুন। between Jared Kushner and Israeli Prime Minister Netanyahu. He said the Israelis should not be striking in Gaza because he says Hamas has agreed to lay down their weapons after that meeting yesterday in Egypt between senior Hamas leadership and Jared Kushner, along with the American mediators on the ground. And so ট্রাম্পের মেসেজ ক্লিয়ার, মুসলিম বিশ্ব এবং হামাস ট্রাম্পকে প্রমিস করেছে যে তারা গাজায় অস্ত্র ত্যাগ করবে, একটা নতুন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র ছেড়ে দেবে। সুতরাং গাজায় হামলা করার আর কোনো লজিক্যাল কারণ নেই এবং সম্ভবত আগামী দিনে গাজায় হামলা কমাতে বাধ্য হবে নেতানিয়াহু। কিন্তু নির্বাচনে জয়লাভের জন্য নেতানিয়াহুর অব্যাহত যুদ্ধ দরকার। যুদ্ধটাকে একটা কারখানা, একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে নেতানিয়াহু। যুদ্ধ ছাড়া যেন নেতানিয়াহুর সামনে আগানোর কোনো ব্যবস্থা নেই এবং সে কারণে নেতানিয়াহু এবার লেবাননে হামলা বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, লেবাননের পাশাপাশি নির্বাচনী ক্যাম্পেইনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যবহার করছে এরদোয়ানের ছবি, এরদোয়ানের ভিডিও, ব্যবহার করছে এরদোয়ান নেতানিয়াহুর বিরুদ্ধে কি বক্তব্য রেখেছিল সেই বক্তব্যগুলো, ব্যবহার করছে খামিনির ছবি, ব্যবহার করছে মামদানির ছবি, যে মামদানি নেতানিয়াহুকে ওয়ার ক্রিমিনাল বলেছে। অর্থাৎ এর মাধ্যমে নেতানিয়াহু বোঝাতে চাইছে ইসরায়েলের জন্য একমাত্র দরদি নেতা নেতানিয়াহু এবং সে কারণেই নেতানিয়াহু মুসলিম বিশ্বের নেতাদের টার্গেট। নেতানিয়াহুর ইলেকশন ক্যাম্পেইনের একটি হিব্রু ভাষার বিজ্ঞাপন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সেই বিজ্ঞাপনে নেতানিয়াহু কিভাবে এরদোয়ানের বক্তব্যগুলোকে ব্যবহার করেছে। Yaptıklarının Hitler'den geri kalır yanı var mı? Netanyahu şunu bil, gidicisin, gidici. Benjamin Netanyahu is a war criminal. প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন হিটলারের পর নেতানিয়াহুর মতো এমন খুনি পৃথিবী দেখেছে কি? নেতানিয়াহু, তোমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে তোমাকে। নেতানিয়াহু তার সাপোর্টারদের দেখাচ্ছে, দেখো আমি চলে গেলে কি হবে ইসরায়েলের, আমাকে আরেকবার ভোট দাও। মামদানি বলছে নেতানিয়াহু ইজ এ ক্লিয়ার ওয়ার ক্রিমিনাল এবং নেতানিয়াহুর নির্বাচনী ক্যাম্পেইনের ছবিতে দেখা যাচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামিনির ছবি, মামদানির ছবি, এরদোয়ানের ছবি এবং নাইম কাসিমের ছবি, হিজবুল্লাহর প্রধান। অর্থাৎ নেতানিয়াহুর ইলেকশনের জন্য ইসরায়েলের জনগণের কল্যাণে কি কাজ করবে সেগুলো নাই। নেতানিয়াহুর ইলেকশন ক্যাম্পেইন এখন মুসলিম বিশ্বের কে তার বিরুদ্ধে কি বলছে, সে কোন দেশে আক্রমণ করবে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা রহস্যজনক বক্তব্য দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে ইসরায়েলের নির্বাচনে আমি হস্তক্ষেপ করব না, তবে অবশ্যই আমি একজন প্রার্থীকে এন্ডোর্স করব বা সাপোর্ট দিব। এই একজন প্রার্থীটা কে হবে সেটা ক্লিয়ার বলেনি। নেতানিয়াহু হয়তো বলতে পারে যে দেখো আমি দুদিন আগে সফর করে এসেছি ওয়াশিংটন, ট্রাম্প আমাকেই সাপোর্টের কথা ইশারা দিচ্ছে। আবার নেতানিয়াহুর বিরোধিতা বলতে পারে যে তুমি কিন্তু ট্রাম্পের কথায় থাকছো না, তুমি কিন্তু গাজা
যে পিস রোডম্যাপ সেটা মানছো না, তুমি নেতানিয়াহুর সাথে মানে ট্রাম্পের সাথে বেয়াদবি করছো, সুতরাং ট্রাম্প তোমাকে নয় বরং বিরোধী নেতাদেরকে এন্ডোর্স করতে পারে। প্রিয় দর্শক, এইভাবে মধ্যপ্রাচ্য একটা অস্থির পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী এখনো বন্ধ আছে। বিশ্ব জ্বালানি ক্ষেত্রে এখন উত্তেজনা বিরাজ করছে। জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের মতো দেশগুলো হিমশিম খাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই না পারছে ইরানকে পরাজিত করতে, না পারছে ইরানের শর্ত মানতে। ইরানও নাছোড়বান্দা, তাদের টাকা ফেরত না দিলে, তাদের উপর নৌ-অবরোধ বন্ধ না করলে তারা কোনোভাবেই হরমুজ প্রণালী খুলবে না। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, ঐতিহাসিক মক্কা চুক্তিতে বাংলাদেশকে যুক্ত করার যে প্রস্তাব তুর্কি গণমাধ্যমে উঠেছে এটা কি সত্য? এরকম কোনো প্রস্তাবের কথা আমার চোখে পড়েনি যে তুরস্কের কোনো গণমাধ্যমে এই ধরনের কথা হয়েছে। তবে তুরস্ক বলেছে এই ধরনের এই চুক্তিটি অন্য দেশের জন্য ওপেন রয়েছে, অর্থাৎ বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য ওপেন রয়েছে। তুরস্ক স্পষ্ট করে মিশরের নাম বলেছে যে মিশর এই চুক্তিতে যোগ দিতে পারে, কারণ ইসরায়েল বিরোধী জোটে মিশরকে তুরস্কের কাছে দরকার। মিশর স্ট্র্যাটেজিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে হয়তো বাংলাদেশও যোগ দিতে পারে, কারণ এই চুক্তিটি শুধুমাত্র মধ্যপ্রাচ্য কেন্দ্রিক নয়, এই চুক্তিটির আরেকটি জায়গা আছে দক্ষিণ এশিয়া। মজার ব্যাপার, লাইভের শেষ দিকে বলি, 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুসলমানদের তৈরি করা দিল্লির লাল কেল্লায় ভাষণ দিয়েছে নরেন্দ্র দামোদর মোদী। লালকেল্লায় যাওয়ার সুযোগ হয়েছে আমার 2012 সালে। সম্রাট শাহজাহানের তৈরি করা লালকেল্লার সামনে পাগড়ি মাথায় দিয়ে নরেন্দ্র মোদী বলছে, আমি নেতানিয়াহুকে হুঁশিয়ার করে দিয়েছিলাম, আমি তাকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান একটা জোট করতে যাচ্ছে, সেজন্য সাবধান হয়। মজার ব্যাপার, এই জোটের টার্গেট শুধু ইসরায়েল নয়, এই জোটের আরেকটা প্রতিপক্ষ ইন্ডিয়া। কারণ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যদি যুদ্ধ হয় তাহলে তুরস্ক টেকনোলজি দিবে, সৌদি আরব অর্থ দিবে। নিজের পিছন দিকের খবর নাই, নেতানিয়াহুকে নিয়ে টেনশন করছে নরেন্দ্র মোদী। মোদী কিংবা নেতানিয়াহু দুজনেরই বিদায় বেলা হয়তো চলে এসেছে। নির্বাচন সামনে চলে এসেছে নেতানিয়াহুর, নির্বাচনের মাধ্যমেই বিশ্ব রাজনীতি থেকে বিদায় নিতে পারে নেতানিয়াহু। তবে গাজায় নেতানিয়াহুর কর্মকাণ্ডের একটা বিচার সারা বিশ্বের মানুষ দেখতে চায়। আমরাও অপেক্ষা করছি নেতানিয়াহুর পরিণতিটা কেমন হয়। যদিও ককরোচ আন্দোলনের মুখে শেষ মুহূর্তে নতি স্বীকার করে মাথা নিচু করে নরেন্দ্র দামোদর মোদী কিছুকালের জন্য জনগণের ক্ষোভ সামাল দিয়েছে, কিন্তু ভারত জুড়ে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে একটা বড় জনমত তৈরি হচ্ছে। সেই জনমত যে কোনো সময় নাড়াচাড়া দিতে পারে নরেন্দ্র মোদীর দিল্লির সিংহাসন। আমরা দক্ষিণ এশিয়া থেকে অবলোকন করব সেই পরিস্থিতি। আজকের মতো আমাদের এই লাইভ শেষ করছি। আবারও দেখা হবে তুর্কি বিডি নিউজ ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।